মমতাজ মন্ত্রীদের সাথে যেভাবে রাত কাটাতেন। শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা। অন্য দেশ পারলে ইরানও ক্ষেপণাস্ত্র রাখতে পারবে বললেন শেহবাজ। হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ ফের গ্রেফতার। লেবাননের বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই। সর্বশেষ জানাবো, নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে বললেন শিক্ষামন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মমতাজ মন্ত্রীদের সাথে যেভাবে রাত কাটাতেন। কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে বিভিন্ন সময় নানা মুখরোচক আলোচনা বা গুঞ্জন শোনা গেলেও মন্ত্রীদের সাথে তার রাত কাটানোর বিষয়ে নির্ভরযোগ্য সত্য বা প্রমাণযোগ্য কোনো তথ্য বা রেকর্ড কোথাও নেই। জনপ্রিয় এই শিল্পী তার গানের জাদুতে এবং পরবর্তীতে মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছিলেন। ব্যক্তিগত জীবনেও বিভিন্ন সময় তিনি বাউল সম্রাট রশিদ সরকার, মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী এবং পরবর্তীতে চিকিৎসক এস.এম. মঈন হাসানকে বিয়ে করেন। ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন এবং পরবর্তীতে গ্রেফতার হয়ে কারাবন্দী হন। শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা। সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে। মঙ্গলবার ২৩ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউশিতে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি থেকে সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত শিক্ষা মন্ত্রণালয় গত ২০ মে তারিখের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা আগামী ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা ১ জুলাই বুধবার শুরু হবে এবং ১৬ জুলাই বৃহস্পতিবার শেষ হবে। এই নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি নির্দেশনা মেনে চলতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে। অন্য দেশ পারলে ইরানও ক্ষেপণাস্ত্র রাখতে পারবে বললেন শেহবাজ। বিশ্বের অন্য যে কোনো দেশের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখার বৈধ অধিকার থাকলে ইরানের ক্ষেত্রে এই কর্মসূচির উপর নিষেধাজ্ঞা চাপানোর কোনো যৌক্তিকতা থাকতে পারে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি আন্তর্জাতিক মহলের এই দ্বিচারিতাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। ইসলামাবাদে সফররত ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ওয়াশিংটনের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক ঐতিহাসিক শান্তি চুক্তির নেপথ্যে তথ্য তুলে ধরেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নিশ্চিত করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি কখনোই অন্তর্ভুক্ত ছিল না। শেহবাজ সরাসরি বলেন, আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই সমঝোতায় ক্ষেপণাস্ত্রের কোনো উল্লেখ নেই। এটি আলোচনার টেবিলে বা আলোচ্য সূচিতে কখনোই ছিল না এবং ইরানি পক্ষ এটি নিয়ে কোনো কথাও বলতে চাননি। বৈঠকে আন্তর্জাতিক রাজনীতির দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে কোনো ধরনের দ্ব্যর্থবোধক নীতি থাকতে পারে না যেখানে কিছু নির্দিষ্ট দেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অধিকারী হতে পারবে আর ইরান তা পারবে না। এই ধরনের কপটতা কোনোভাবেই হজম করা সম্ভব নয়। তিনি একই সাথে সতর্ক করে দেন যে বৈশ্বিক কিছু কুচক্রী মহল এই শান্তি চুক্তিকে নস্যাৎ করার জন্য নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। যেন একটি মহান জাতি হিসেবে ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে না পারে। হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ ফের গ্রেফতার।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরের মোহাম্মদ মুক্তার হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ২৪ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পর এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মমতাজকে আদালতে হাজির করে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আজিজুল হক। শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী আবেদন সমর্থন করেন। অন্যদিকে মমতাজের আইনজীবীরা এর বিরোধিতা করেন। গ্রেফতার দেখানোর আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে মমতাজের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন এবং পরবর্তী সময়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে। মামলার অভিযোগ অনুযায়ী ২০২৪ সালের ৪ জুলাই আন্দোলনের সময় বাদী ও ভুক্তভোগী মুক্তার হোসেন মিরপুরের সুইমিং পুল ও ফায়ার সার্ভিস সড়ক এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন মুক্তার হোসেন। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসা থেকে মমতাজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পরদিন আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগম ২০০৯ সালের আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। পরে ২০১৪ সালের মানিকগঞ্জ ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সালেও একই আসনে জয় পান। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। লেবাননের বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই। সাম্প্রতিক ভয়াবহ সামরিক সংঘাতের কারণে দক্ষিণ লেবাননের ১১,০০০-এরও বেশি আবাসিক ভবন সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে, যার ফলে বাস্তুচ্যুত হওয়া বহু পরিবারের এখন আর নিজেদের ঘরে ফিরে যাওয়ার কোনো পথ বা উপায় অবশিষ্ট নেই। জাতিসংঘের একটি নতুন ক্ষয়ক্ষতির জরিপের বরাতে বিশ্ব সংস্থার মহাসচিবের প্রধান মুখপাত্র স্টিফেন ডুজারিক আন্তর্জাতিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক লেবাননের বর্তমান যুদ্ধোত্তর পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন। তিনি জানান যে দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় ধ্বংস হয়ে যাওয়া ওই বিশাল আবাসন ছাড়াও আরও প্রায় ২,২০০টি আবাসিক ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসযজ্ঞের সামগ্রিক চিত্র তুলে ধরে সাংবাদিকদের সামনে তিনি সরাসরি বলেন, বহু পরিবারের জন্য এর সহজ অর্থ হল এখন তাদের ফিরে যাওয়ার মতো কোনো ঘরবাড়ি আর অবশিষ্ট নেই। মুখপাত্র স্টিফেন ডুজারিক আরও ব্যাখ্যা করেন যে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে এখনও স্থায়ী শান্তি ও নিরাপত্তা ফিরে আসেনি। তিনি বলেন যে টানা অনিশ্চয়তা, ব্যাপক ধ্বংসলীলা এবং মাটির নিচে বা ধ্বংসস্তূপে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবিস্ফোরিত বোমার মারাত্মক হুমকি এখনও সাধারণ মানুষের জন্য নিজ এলাকায় নিরাপদ এবং দীর্ঘমেয়াদী প্রত্যাবর্তনের পথে একটি বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই অদৃশ্য মাইন বা বোমার কারণে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্য এই চরম বৈরী পরিস্থিতি ও জীবনের ঝুঁকি থাকার পরেও বহু সাধারণ নাগরিক নিজেদের জন্মভিটায় ফিরে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অস্থায়ী আশ্রয় শিবিরগুলো ছাড়ছেন। জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত রাতের মধ্যেই প্রায় ১৯,০০০ মানুষ বিভিন্ন সরকারি ও বেসরকারি আশ্রয় কেন্দ্র ত্যাগ করে নিজেদের এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর ফলে সাময়িকভাবে তৈরি করা বিভিন্ন আশ্রয় শিবিরে বর্তমানে অবস্থান করা মোট শরণার্থীর সংখ্যা হ্রাস পেয়ে প্রায় ৯০,০০০-এ এসে দাঁড়িয়েছে। নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে, বললেন শিক্ষামন্ত্রী।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, এখন আর নকল নেই, তবে নকলের রূপ পরিবর্তন হয়েছে। সেজন্য পুরনো পরীক্ষার আইন পরিবর্তন করা হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়, তবে তাকে ডিটেনশন বা আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষা কেন্দ্রে নকল পেলে ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্রীয় প্রধানকে আইনের আওতায় আনা হবে। বুধবার 24 জুন রাজধানীর আজিমপুর গার্লস কলেজের আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সংসদে আগের পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। নকল প্রশ্ন ফাঁসের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। সেজন্য এখন পরীক্ষা আইনের পরিবর্তন করা হয়েছে। এ সময় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর আখতারুজ্জামান, সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।